আচ্ছা। Dear students, good morning. Welcome to online class of Dhaka City College. Today we want to see the course International Economics. We know that the course code is 242203 and this is the chapter 3 and this is lecture number 11. And here we cover the chapter is exchange rate. And now we see the topics of this chapter. First of all, we want to see the determination of equilibrium exchange rate under gold standard. This is also called mean parity theory. And second of all, we want to see differences between fixed and floating exchange rate. And last of all, this is the final topic of this lecture is differences between currency appreciation and depreciation. And now let's start. তো আমরা একটু ইংলিশে একটু আমরা হেডিংটা দিলাম। তো এখন আমরা আসি, আমরা বলছি যে আমাদের টার্গেট হলো ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট আন্ডার গোল্ড স্ট্যান্ডার্ড। তো গোল্ড স্ট্যান্ডার্ডের ভিত্তিতে কিভাবে আসলে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট আসে। তো এই গোল্ড স্ট্যান্ডার্ডের ভিত্তিতে যে এক্সচেঞ্জ রেটটা সেটাকে আমরা মিন্ট প্যারিটি থিওরি বলি। এটা পরীক্ষায় দেখা যায় 1 বছর পর পর আসে বা মোটামুটি এটা পরীক্ষায় থাকে আর কি। তো এখন আমরা বলছি যে এই গোল্ড স্ট্যান্ডার্ড এটার লিমিটেশন অনেক ছিল। তো এই লিমিটেশনের ফলে এই গোল্ড স্ট্যান্ডার্ডটা আর মার্কেটে টেকেনি। তো এখন আমরা বলছি যে এই একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে 1930s যে সময় আমাদের আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন হয়েছিল। তো সেই গ্রেট ডিপ্রেশনের আগে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড খুব ভালো কাজ করতো। তখন গোল্ড রিজার্ভ বা গোল্ড সেল বা গোল্ড ডিমান্ড সেটা তখন ওভাবে হতো আর কি। অর্থাৎ একটা কারেন্সি আমরা জানি যে আমাদের যে টাকা পয়সা আছে এগুলোকে আমরা বলি ফিয়াট মানি। তো এই ফিয়াট মানির ইনট্রিনসিক কোনো ভ্যালু নেই। অর্থাৎ আমি যদি বলি যে একটা গোল্ড কয়েন দেয়া আছে, তো সেই গোল্ড কয়েনটা যখন আমি চিন্তা করি তখন আমি যদি ভাবি, ইস এটা তো আমার কানের দুল হতে পারে। তো হতে পারে। আমার এখানে আমার এক্সক্লামেশন এর প্রয়োজন নেই যে এটা হতে পারবে না। কিন্তু আমি যদি বলি, ও ৳৫০০ এটা কি আমার কানের দুল হতে পারে? যদি ইকোনমিতে কোনো গোল্ড না থাকে? তাহলে আমি বলছি, নো ইট ক্যান বি পসিবল। তাহলে আমি বলছি যে এই যে ৳৫০০ এটা দিয়ে যদি কোনো ক্রমে আমি একটা দুল বানাই, সেটা দেখা যাবে যে কোনো ক্রমেই সেটা আমার কানে টিকে থাকতে পারবে না। কিন্তু আমরা জানি যে গোল্ড একটা প্রেশাস মেটাল এবং এটা দীর্ঘমেয়াদী টিকে থাকে এবং এটা যদি আমরা ব্যবহার করি তাহলে বলে যে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। গোল্ড যদি আমরা পড়ি অনেকেই বলে থাকে। তো সৌন্দর্যের ডেফিনিশন আমরা পুরোপুরি জানি না। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের যে গোল্ড, এই গোল্ড একটা প্রেশাস মেটাল হিসাবে আদিম থেকে আমাদের জানি যে চলে আসছে। তো এখন বলা হচ্ছে যে একটা কারেন্সি যেটার ওভাবে যার ভ্যালু নেই, যেমন আমি দুটো কাগজ এক জায়গায় সরকারের সিল ছাপ্পর মারা আছে আর এক জায়গায় সরকারের সিল ছাপ্পর মারা নেই। এই দুটো কাগজের মধ্যে যদি কম্পেয়ার করতে বলি, যদি আমি একজন অন্ধকে বলি যে হুইচ ওয়ান ইউ উইল প্রেফার, তখন আমরা বলছি যে হি অর শি ইজ ইনডিফারেন্ট বিটুইন দিস টু পেপারস। তাহলে আমরা বলছি যে এই যে দুটো কাগজের মধ্যে সে কিন্তু কোনো চুজ করতে পারবে না। কিন্তু আমরা যদি তার পাশে একটা বলে দেই যে এ এখানে একটা গোল্ডের কয়েন আছে আর তুমি এখানে একটা পেপার আছে। তুমি এই দুটোর মধ্যে কোনটাকে প্রেফার করো? তাহলে সে কিন্তু অবশ্যই দুটোর অথবা যদি বলে যে দুটো ৩ টা কাগজ দেয়া আছে আর একটা গোল্ড কয়েন দেয়া আছে। তো সেখানে যদি সে জানে যে এই কাগজগুলোর মধ্যে একটা টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু গোল্ড কয়েনটা সিওর। তাহলে সে কিন্তু মাস্ট চুজ দ্যা গোল্ড কয়েন। তাহলে আমরা বলছি কি যে গোল্ডের একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে। অর্থাৎ আমরা এটাকে হাতের ব্রেসলেট বানাতে পারি, কানের দুল বানাতে পারি অথবা আমাদের গলায় অর্নামেন্টস বানাতে পারি। আ যেকোনো ধরনের আরকি অর্নামেন্টস যেটা আমরা বলি আরকি। তো দেখা যাচ্ছে কি গোল্ডের একটা ভ্যালু আছে। তো বলা হলো যে আমাদের এই যে কারেন্সি গুলো, এই কারেন্সি গুলো যে আমরা পেপার কারেন্সিতে যখন আসি, তখন বলা হলো যে এই যে পেপার কারেন্সি এটা কিভাবে ভ্যালু সংরক্ষণ করবে। তো তখন কি বলা হতো যে তোমার গোল্ডের রিজার্ভ কত আছে তার ভিত্তিতে তুমি এত টাকা ছাপতে পারবে। অর্থাৎ দেখা যেত কি গোল্ডের একটা নির্দিষ্ট রিজার্ভের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ কারেন্সি মার্কেটে আসতে পারত। অর্থাৎ গোল্ড রিজার্ভ যত বাড়তো দেখা যেত কি সেই কান্ট্রি তত বেশি কারেন্সি ছাপতে পারত। যেমন আমি যদি বলি টাকা সমান ১ আউন্স গোল্ড, আমার যদি এখন গোল্ডের রিজার্ভ ২ আউন্স হয় তাহলে আমি আরো ৳১ ছাপতে পারি। অর্থাৎ ৳২ সমান গোল্ড আমি পেতে পারি। তো এই ভিত্তিতে দেখা যেত কি গোল্ডের ভিত্তিতে একেকটা দেশের কারেন্সির ভ্যালু নির্ধারিত হতো। তো এখন আর সেই গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের নেই। এখন মূলত আমরা আমেরিকার ইকোনমিক থিওরি ফলো করি যে এখন উৎপাদনের ভিত্তিতে আমাদের কারেন্সি প্রিন্টিং হতে পারে। এই মানি প্রিন্টিং হয় আরকি। অর্থাৎ উৎপাদন যত বাড়ে সেই দেশ তত তার ভ্যালু বাড়ে, ভ্যালু বাড়লে তত মানি সে প্রিন্ট করতে পারে।
তো এখন সেই গোল্ড স্ট্যান্ডার্ড 1930 সালের পরে যখন আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, তখন দেখা গেছে যে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যাপকভাবে ওয়ার্ল্ডে একটা ইম্প্যাক্ট পড়েছিল, এবং সব দেশের মধ্যে তাদের নিজের কারেন্সিটাকে মান কমানোর ফলে দেখা গেছে যে সেই সময় একটা ইকোনমিতে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে সেই সময় থেকে আমাদের এই গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমটা টেকেনি, এটা চলে গেছে। তো আমরা চলে গেলেও আমরা গোল্ড স্ট্যান্ডার্ডটা একটু জানতে চাই যে গোল্ড স্ট্যান্ডার্ডটা আসলে কি। তো এখন বলা হচ্ছে যে এই যে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলছি মিন প্যারিটি থিওরির মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, তো এই গোল্ড স্ট্যান্ডার্ডে যদি আমরা বলি তাহলে দুটো কান্ট্রি, এমন দুটো কান্ট্রি আমরা নিচ্ছি যে দুটো কান্ট্রি তাদের গোল্ডটাকে তারা প্রেফার করে আর কি, অর্থাৎ দুটো কান্ট্রির মধ্যে গোল্ড এক্সপোর্ট ইম্পোর্ট পসিবল এবং সেই দেশে তাদের মেটালিক কারেন্সি গোল্ড হিসাবে কাজ করে। আবার এমন কান্ট্রি আমরা নিচ্ছি না যেখানে মেটালিক কারেন্সি হিসাবে গোল্ড অ্যাকসেপ্টেড না। তাহলে আমরা এমন দুটো কান্ট্রিকে বেস করে এই অ্যানালাইসিস করতে চাই যে দুটো কান্ট্রিতে এক্সপোর্ট আর ইম্পোর্ট গোল্ড হতে পারে, অর্থাৎ গোল্ডটা কারেন্সি হিসাবে কাজ করতে পারে। তো এখন আমরা আসি যে আমাদের পরের অ্যানালাইসিসে আমরা যাই। তো এখানে আমরা অ্যানালাইসিস করতে যে আমরা দুটো কান্ট্রি নিয়েছি, একটাকে আমরা বলেছি যে ব্রিটেন, আরেকটাকে আমরা নিয়েছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে আমরা ব্রিটেনের আমরা বলছি যে এখানে আমাদের দেয়া আছে যে পার আউন্স অফ গোল্ড এটা বিক্রি হচ্ছে ব্রিটেনে 20 পাউন্ডে। তাহলে আমরা বলছি কি যে 20 পাউন্ড হলো পার আউন্স অফ গোল্ড। তাহলে আমরা একটা অ্যামাউন্ট নিয়েছি গোল্ডের, সেই অ্যামাউন্টটাকে আমরা বলছি 1 আউন্স। অর্থাৎ 1 আউন্স গোল্ডের ব্রিটেনের মূল্য আমরা ধরলাম এখানে 20 পাউন্ড, আর সেটাকে আমরা বলছি ইউনাইটেড স্টেটস সেটার আমরা প্রাইস ধরেছি $80। তাহলে এখন যদি আমরা বলি যে 1 আউন্স এখানেও 1 আউন্স এখানেও 1 আউন্স, তাহলে এখন যদি এক্সচেঞ্জ রেট হিসাবে আসে দুটো কান্ট্রির মধ্যে কারেন্সি দিয়ে কম্পেয়ার করি, তাহলে আমাদের গোল্ড তো দুই দেশেই সেম। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এক্সপোর্ট আর ইম্পোর্টের চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কত ডলারে কত পাউন্ড বা কত পাউন্ডে কত ডলার পাওয়া যাবে সেটা আমাদের জন্য এখন হিসাবটা ইজি হয়ে গেছে। কারণ আমাদের নিচের টার্মটা আমাদের যে গোল্ড সেটা কিন্তু আমরা 1 আউন্স ধরেছি। তো 1 আউন্স ধরে এখন যদি আমরা এক্সচেঞ্জ রেট হিসাব করতে চাই তাহলে আমরা বলতে পারি 20 পাউন্ড দিলে $80 পাওয়া যায়। তাহলে 1 পাউন্ড দিলে কত ডলার পাওয়া যায়? তাহলে ভেরি সিম্পল। তাহলে আমরা যদি বলি 20 পাউন্ড দিলে যদি $80 পাওয়া যায় তাহলে 1 পাউন্ড দিলে আমরা $4 পাই। তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট হলো 1 পাউন্ডে $4 অথবা $4 1 পাউন্ড। যদি আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে পাউন্ড কিনতে চাই তাহলে $4 দিলে 1 পাউন্ড পাওয়া যাবে। আর যদি আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে সেল করতে চাই তাহলে 1 পাউন্ড দিলে $4 পাওয়া যাবে। তো এখন আমরা আসি, আ এখানে আমরা একটু সেভ করে নিচ্ছি। আমরা এখন 28 জন পার্টিসিপেন্ট পেয়েছি। তো এখন আমরা আসি, আমরা বলছি যে তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট $4 সমান 1 পাউন্ড। তাহলে এক্সচেঞ্জ রেট এখানে 4। যদি আমরা ব্রিটিশকে আমরা যদি ধরি ডোমেস্টিক, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রিটিশ পাউন্ডটাকে আমরা নিচে নিচ্ছি আর ডলারটাকে উপরে নিলাম। তাহলে 4/1। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ রেট হলো 4। আমরা জানি যে আমাদের নিচের টার্মটা সবসময় আমরা 1 এ কনভার্ট করি যখন আমরা রেশিও করি। আ তো সেক্ষেত্রে আমরা দেখলাম কি যে আমাদের ডলার আর পাউন্ডের রেটটা আমাদের আসলো 4, এক্সচেঞ্জ রেটটা হলো 4, 4/1। তাহলে এখন এখানে কারোর প্রবলেম থাকলে সেটাতে আমরা পরে আসবো। এখন বলা হচ্ছে যে যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করছি তখন বলা হচ্ছে কি যে এখন আমি গোল্ড 1 আউন্স কিনতে পারি। আমেরিকা যদি কিনতে চায় তাহলে সে $4 কিনতে পারে। আর যদি ব্রিটিশ কিনতে চায় 1 আউন্স গোল্ড তাহলে সে ১ সরি এখানে আমাদের দেয়া আছে। এখানে তাহলে অ্যা ব্যা 20 পাউন্ড 20 পাউন্ড দিলে সে 1 আউন্স গোল্ড কিনতে পারে। আর এখানে 80 পাউন্ড দিলে $80 দিলে সে 1 আউন্স গোল্ড কিনতে পারে। তো এখানে আমরা আসি। এখন একটা আমাদের এখানে একটা কোয়েশ্চেন এ আমরা আসছি, সেটা হলো যে এখন আমি যদি ধরি যে এই যে গোল্ড কেনাবেচা হবে, তো এই গোল্ড কেনাবেচা হওয়ার কিছু কস্ট আছে। সেই কস্টটা কি? যেমন আমি যদি বলি যে এখন আমরা ধরলাম যে ইউএস এর ব্যালেন্স অফ পেমেন্ট এ তাদের একটা ডিসইকুইলিব্রিয়াম আছে। তো ডিসইকুইলিব্রিয়াম অর্থ আমরা বললাম কি তাদের অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে ডেফিসিট আছে, ঘাটতি আছে। তাহলে তারা ঘাটতি মেটাতে চায়। তো এখন আমরা যে এখানে আরেকটা কোয়েশ্চেন এসেছি যে ব্যালেন্স অফ পেমেন্ট এ এখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বা সারপ্লাস হিসাবেই লেখা আছে। তো আমরা জানি যে আমাদের সারপ্লাস বা ডেফিসিট অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে থাকে। তো এটা একটু নিজেরা দেখলেই হবে, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে ইউজ করে ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস বা ডেফিসিট। কিন্তু আমরা এখানে ওই বললাম যে অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে আমাদের সারপ্লাস বা ডেফিসিট আছে। তো ধরলাম যখন এরকম অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে সারপ্লাস বা ডেফিসিট থাকে তখন কিন্তু গোল্ডের একটা ফ্লো হতে পারে। যেমন আমরা যদি বলি যে এখন যদি ইউএস এর ব্যালেন্স অফ পেমেন্টে যদি ডেফিসিট থাকে তাহলে এখন ইউএসএ কি করবে? ব্যালেন্স অফ পেমেন্ট যদি তাদের ডিসইকুইলিব্রিয়াম থাকে তাহলে এখন নেগেটিভ ডিসইকুইলিব্রিয়াম, তাহলে সেক্ষেত্রে কি হবে?
তো এখন আমরা বলছি যখন তাদের ডিসইকুইলিব্রিয়াম আছে, তখন এখন তারা কি করতে চাইবে? তাহলে ডিসইকুইলিব্রিয়াম থাকা অর্থ হলো তাদের পাউন্ড প্রয়োজন। অর্থাৎ ইম্পোর্টের জন্য তাদের পাউন্ড দরকার। তো পাউন্ড কিনতে গেলে তাদের কি করতে হবে? তাদেরকে গোল্ড সেল করতে হবে ব্রিটেনের কাছে। অর্থাৎ আমেরিকা থেকে এখন গোল্ড ব্রিটেনের কাছে যাবে। অর্থাৎ আমার যদি ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট থাকে তখন আমার রিজার্ভ কমবে। আর যদি ব্রিটেনের ডেফিসিট থাকে তাহলে ব্রিটেনের রিজার্ভ কমবে। অর্থাৎ কারণ গোল্ড এক দেশ থেকে অন্য দেশে মুভ করতে পারে। তো এবার আমরা আসি এই যে গোল্ডের মুভমেন্ট, এই গোল্ডের মুভমেন্টে একটা কস্ট আছে। ও তার আগে আমরা বলে আসি, এই যে আমাদের গোল্ডের ভিত্তিতে এই যে আমাদের ডলারের রেটটা আমরা পেলাম এই $4, এই $4 এই হলো আমাদের মিন প্যারিটি এক্সচেঞ্জ রেট। মিন প্যারিটি রেটটাকে আমরা বলছি $4। তো এখন আমরা আসি এই $4 ব্যাখ্যা করতে যে আমরা আরো দুটো পয়েন্টে আসবো। সেই দুটো পয়েন্ট আমরা একটু গ্রাফে দেখে আসি, তারপরে আমরা আরো ডিটেইলসে আসবো। একটাকে আমরা বলছি গোল্ড এক্সপোর্ট পয়েন্ট, আর একটাকে আমরা বলছি গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। এর উপরে গেলে আর গোল্ড এক্সপোর্ট হবে না, নিচে নামলে আর গোল্ড ইম্পোর্ট হবে অধিক মাত্রায়। এর ভেতরেই মূলত আমাদের এক্সচেঞ্জ রেটটা ওঠানামা করবে। সেটাতে আমরা আসবো। তার আগে দেখে আসি। তো এখন আমরা বলছি যে এই যে গোল্ড এক দেশ থেকে যখন অন্য দেশে যায়, অর্থাৎ আমরা ডেফিসিট বা সারপ্লাস থাকলে এটা হতে পারে। অর্থাৎ আমরা বলছি যে যখন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট থাকবে তখন আমাদের গোল্ডটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে তাদের কাছ থেকে আমরা পাউন্ড নিয়ে আসতে পারি। তো আবার সেম ভাবে আমাদের ইউএস ব্রিটেনের বেলায় সত্য। তো এখন আমরা বলছি এই যে গোল্ড আমরা বাইরের দেশে পাঠাতে চাই, তো গোল্ড পাঠানোর খরচটা কি আসলে? এর সঙ্গে এক্সপেন্সটা কি? তাহলে আমি যদি বলি যে গোল্ড পাঠাতে গেলে গোল্ডের একটা প্যাকেজিং এর ব্যাপার আছে, তারপরে একটা পরিবহনের ব্যাপার আছে, তারপরে এর সঙ্গে ইন্স্যুরেন্স রিলেটেড থাকে। গোল্ড যেহেতু এর সঙ্গে রিস্ক অ্যাসোসিয়েটেড আছে। রিস্ক অ্যাসোসিয়েটেড কেন? কারণ গোল্ড চুরি হয়ে যেতে পারে। তারপরে আমরা বলছি যে গোল্ড অ্যাব্রেশন, যেটাকে আমরা বলি যে ঘর্ষণের ফলে গোল্ড ক্ষয় হয়ে যেতে পারে। একটা গোল্ডের সঙ্গে আরেকটা গোল্ডের ঘর্ষণে গোল্ড ক্ষয় হতে পারে। যদিও সেটা ক্ষয় হওয়ার মাত্রা কম, কিন্তু তারপরও ক্ষয় হলেও এটা আমাদের হিউজ কস্ট ইম্পোজ করে। তো আমরা বলছি এই যে ব্যয়গুলো আছে, এই ব্যয়গুলো যদি আমরা এর সঙ্গে ইনক্লুড করি তাহলে দেখা যাবে কি যে আমরা গোল্ড এক্সপোর্ট পয়েন্ট পেয়ে যাব বা ইম্পোর্ট পয়েন্ট পাবো। তো সেক্ষেত্রে আমরা আসি গোল্ড এক্সপোর্ট বা ইম্পোর্ট পয়েন্ট এখান থেকে কিভাবে আসে। তাহলে এখন আমরা আসি, এখন আমরা ৩১ জন পেয়েছি, কিন্তু ফার্স্টের ৫-৭ মিনিট আমরা ২৮ জন নিয়ে ক্লাস করেছি। তো এবার আমরা আসি, আমরা এখন বলছি যে যদি আমরা এটাকে দেখতে চাই তাহলে দেখি আমরা এখান থেকে আমরা আমাদের মিন্ট প্যারিটি এক্সচেঞ্জ রেটটা কত পেয়েছিলাম যে ১ পাউন্ড সমান $৪। এখন আমরা বলছি যে দ্য কস্ট অফ এক্সপোর্টিং গোল্ড ইনক্লুডিং ফ্রেট, ইন্স্যুরেন্স, প্যাকেজিং, ইন্টারেস্ট ইটিসি, যদি এটা এর সঙ্গে ইনক্লুড থাকে তাহলে আমরা বলছি কি যে এই গোল্ডটা যদি আমরা এখন পাঠাতে চাই তাহলে কি হবে? এই গোল্ডের সঙ্গে কস্টটা অ্যাসোসিয়েটেড কত? $0.04 ধরলাম আমার এই $0.04 সম্ভবত $0.04। তাহলে এই $0.04 আমাদের এর সঙ্গে অ্যাড হবে। তাহলে এখন এক্সচেঞ্জ রেটটা, সো দ্য ইউএস ইম্পোর্টার্স হ্যাভ টু পে $4.04 ফর ইচ পাউন্ড। তাহলে এখন আমি যদি বলি যে এখন যদি আমি ডলার দেখলাম যে কি যে গোল্ড যদি আমি এই ব্রিটেনে পাঠাতে চাই তাহলে শুধু ওই $4 আমি পাঠাতে পারছি না, কারণ তার সঙ্গে আরো $0.04 কস্ট আছে। তাহলে এখন আমি যদি কোনো পাউন্ড কিনতে চাই বা পাউন্ড যদি আমি পেতে চাই তাহলে সেটা কি $4 কেনা সম্ভব? কারণ আমার যদি কেউ ভাবছে যে আমি যদি পাউন্ড $4 নিতে পারি তাহলে তো এই $0.04 কস্ট আমার এর সঙ্গে থাকছে না। তাহলে আমার তো এটা কস্ট, এটা $0.04 পরিমাণ। আবার যদি যারা পাউন্ড বিক্রি করছে তারা বলছে যে আমি তো তাকে $0.04 তার কাছ থেকে নেইনি। কিন্তু যদি সে গোল্ড আমাকে দেয় তাহলে গোল্ড দিলে তো এই 0.04 এর সমান লস হয়ে গেছে। অর্থাৎ সে যদি $4 বিক্রি করেছে কিন্তু $0.04 এর সমান লস হয়ে গেলে সে রিসিভ করেছে 3.96। অর্থাৎ আমরা বলছি কি যে যদি আমরা এখানে একটু বি ভেরি কেয়ারফুল। যদি আমি $4 এর সমান গোল্ড ব্রিটেনে পাঠাই তাহলে ব্রিটেনে পাঠাতে গেলে দেখা যাবে কি যে আমার গোল্ডের ডিপ্রিসিয়েশন হচ্ছে কত, অর্থাৎ গোল্ডের ক্ষয় থেকে শুরু করে তার কস্ট অ্যাসোসিয়েটেড 0.04। অর্থাৎ কেউ যদি $4 এর সমান গোল্ড পাঠায় তাহলে যদি এই কস্টটা কেউ ওর সঙ্গে না দিয়ে দেয়, যদি এই কস্টটা সে বিয়ার না করে তাহলে কিন্তু এই কস্টটা ব্রিটেনের ঘাড়ের উপরে পড়ছে। তাহলে ব্রিটেন কত ডলার রিসিভ করছে আসলে, কারণ গোল্ড তো ক্ষয় হয়ে গেছে। তাহলে সে রিসিভ করছে 3.96 মেবি। তাহলে সে $3.96 পাচ্ছে। তাহলে আমি বলছি গোল্ডের সঙ্গে কস্ট অ্যাসোসিয়েটেড। তাহলে গোল্ডের সঙ্গে কস্ট অ্যাসোসিয়েটেড হলে আমি কি ১ পাউন্ড দিলে $4 পাবো নাকি আমাকে আরো বেশি পে করতে হবে? কারণ আমি তো কস্ট দিচ্ছি না। যদি আমি ধরি যে এই 0.04 আমি তাকে দিচ্ছি না। কারণ এটা তো খরচ। গোল্ড পাঠাতে গেলে আমার খরচ হতো। তাহলে সেই খরচ যদি আমি না দেই তাহলে কিন্তু আর গোল্ড এখান থেকে আর এক্সপোর্ট করা সম্ভব হবে না। তাহলে এখানে আমরা কি বলছি যে যদি এরকম আমাদের হয় যে সো দ্য ইউএস ইম্পোর্টার্স হ্যাভ টু পে
$4.04 ফর ইচ পাউন্ড। তাহলে প্রত্যেক পাউন্ডের জন্য তাদেরকে কিন্তু $4.04 পে করতে হবে। অর্থাৎ আমি যদি এখন মার্কেট থেকে পাউন্ড কিনতে চাই তাহলে তার জন্য আমাকে $4.04 পে করতে হবে। কারণ কেউ যদি গোল্ড রিসিভ করে তাহলে সে কিন্তু আর 4.04 পাবে না, এই 4 পাবে না, সে কিন্তু 3.96 পাবে, কারণ তার সঙ্গে কস্ট আমি দেইনি। আর কস্ট যদি দিয়ে দেয় তাহলে সে $4 পেতে পারে। 1 পাউন্ড সমান সমান সে $4 বা $4 সে 1 পাউন্ড পেতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা বলছি কি এর সঙ্গে কস্ট অ্যাসোসিয়েটেড। তো সেই কস্টটা যদি বিয়ার করা না হয় তাহলে তার ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে। তো এখন আমরা বলছি কি যে নো ইউএস ইম্পোর্টার উইল পে মোর দ্যান $4.04। তাহলে এখন আমরা যদি বলি যে ইউএস এ যদি কেউ ব্রিটেন থেকে সে গুড ইম্পোর্ট করতে চায় তাহলে সে কি $4.04 চাইতে বেশি পে করবে? কারণ আমার কস্ট তো 0.04, তাহলে সে অবশ্যই 4.04 এর চাইতে বেশি পে করবে না। তাহলে তাহলে এখানে আমরা বললাম কি তাহলে এখানে আমাদের এক্সচেঞ্জ রেটটা কত হলো, যে এর সঙ্গে কস্ট অ্যাসোসিয়েটেড থাকাতে আমরা এক্সচেঞ্জ রেট পেলাম 1 পাউন্ড সমান $4.04। এবার আমরা আসি এখান থেকে একটু দেখি, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ আমাদের। তো এখন আমরা বলছি যে দ্য এক্সচেঞ্জ রেট বিটুইন ডলার এন্ড পাউন্ড এট দ্য ম্যাক্সিমাম ক্যান বি 1 পাউন্ড সমান সমান এত 4.04। তো এর চাইতে কেন বেশি হবে না? কারণ আমার কস্টই তো 0.4। তো কস্ট যদি 0.4 হয় আমি কি তখন $5 দিয়ে কিনবো এটা? যেমন আমরা বলেছি যে ধরলাম আমাদের ম্যাক্সিমাম রেটটা এখানে চলে গেছে, ইউ সমান সমান 4.04। তো 0.4 এর চাইতে বেশি হলে তখন মার্কেটে কি ঘটবে? তো আমরা বলছি কি যে এক্সচেঞ্জ রেট যা মিন প্যারিটি রেট তার চাইতে এখানে আমাদের অ্যাড হয়েছে $0.04, কারণ এটা আমাদের এক্সপোর্টের কস্ট। তো এর চাইতে যদি বেশি হয় তখন মার্কেটে কি ঘটবে? আর কি কোনো গোল্ড এক্সপোর্ট থাকবে নাকি কোনো, এখানে কি ঘটবে আসলে? তাহলে এখন আমি যদি বলি যে এখন যদি আমার এক্সচেঞ্জ রেটটা হয়ে যায় 1 পাউন্ড সমান সমান $5, তো 1 পাউন্ড সমান সমান $5 হলে তখন গোল্ড কি হবে? তো এখন আমি বলছি যে আমি যদি দেখি যে ইউএস মার্কেট থেকে আমি আমি $4 দিলে ১ আউন্স গোল্ড আমি $4 দিলে যে পরিমাণ গোল্ড কিনতে পারি, আমার সেম পরিমাণ গোল্ড যদি আমি চিন্তা করি যে কোন দেশ থেকে কিনবো, যদি আমরা ভাবি যে ব্রিটেন থেকে কিনবো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যদি আমার এটা $5 সমান খরচ পড়ে যায়, তাহলে $5 সমান খরচ পড়লে কিন্তু আমি আর এই গোল্ড কিনতে চাইবো না ব্রিটেন থেকে। ফলে সেক্ষেত্রে হবে কি যে আমার আমার কখনোই যদি আমি বলি যে আচ্ছা এখানে আমরা আরেকটু আসি, এটা একটু স্পষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা আসি। আহ, তো আমরা বলছি যে the exchange rate signifies US gold export point of upper specific point. Similarly, the exchange rate pound could not fall below $3.96. আমরা আরেকটু দেখে আসি। In case of United States have a balance of payment surplus resulting in flow of gold from Britain to that country. If the rate of exchange rate were lower than এত, the exporter would have preferred to import gold from Britain. আচ্ছা আমরা একটু আসছি আর কি, তার আগে একটু দেখে আসি যে আমরা কোশ্চেনে যাই, কোশ্চেনে গেলে এটা স্পষ্ট হবে। Gold from Britain, the rate of exchange US gold to import point or lower specific point, the upper and lower specific points prescribed. তো আমরা একটু কোশ্চেনে আসি। আচ্ছা একটু কোশ্চেনে আসি। কোশ্চেনটা হলো যে আমরা একটা গোল্ড এক্সপোর্ট পয়েন্ট নিয়েছি, যেটাকে আমরা বলছি যে এই যে আমাদের ইউ পয়েন্ট বরাবর যদি আমরা সাপ্লাই রেখা বরাবর যাই তাহলে এটাকে আমরা বলছি গোল্ড এক্সপোর্ট পয়েন্ট। অর্থাৎ যে রেটটাকে আমরা বলেছি 4.04, আর এটাকে আমরা বলেছি যে এই রেটটাকে আমরা বলেছি 3.96, এই যে ডিমান্ড কার্ভ বরাবর গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। তো এখন কথা হলো যে এই যে 4.0604 এইটাকে আমরা কেন গোল্ড এক্সপোর্ট পয়েন্ট বলছি? তোমরা এখান থেকে কেউ কি আদৌ কোনো টপিকের কোনো অংশ বুঝতে পেরেছো? তোমরা এখন মুখ খুলে বলতে পারো। জি স্যার, বুঝেছি। আমাকে একটু তাহলে বলো যে এই পয়েন্টটাতে কেন গোল্ড এক্সপোর্ট পয়েন্ট বলা হচ্ছে, যে এই পয়েন্টটাকে, এই সাপ্লাই কার্ভের এই অংশটাকে কেন আমরা গোল্ড এক্সপোর্ট পয়েন্ট বলছি? কারণ স্যার এই পয়েন্টেই তো যে $4 প্লাস যে কস্টটা ছিল মানে কস্টটা সহ উঠে আসতেছে। তাহলে হ্যাঁ, এখন হ্যাঁ, আমি হ্যাঁ, যদি এর বলি জন্য যে এই এখানে জায়গাটা। যদি 4 পয়েন্ট যদি 0.4 না হয়ে যদি 4.05 হতো তাহলে কি হতো মার্কেটে? স্যার তাহলে তো স্যার মানে কিনতো এক্সপোর্ট না তো। কমে যাইতো না? না না, এক্সপোর্ট তো আমি যদি বলি 4.05, তো 4.05 4.04 এর চাইতে বেশি,
এখন তুমি হ্যাঁ। কি এই রেটে কি পাউন্ড, ধরো তোমার 1 পাউন্ড সমান তোমার এখন হয়ে গেছে, আগে ছিল $4.04, এখন 1 পাউন্ড সমান হয়ে গেছে $4.05। তাহলে তুমি কি এখন পাউন্ড কিনবা নাকি গোল্ড কিনবা? স্যার আগে কত ছিল? 1 পাউন্ড সমান 4.04, এই যে এটাকে এই রেটটাকে 4। আমরা বলেছি 4.04, এখন 1 পাউন্ড সমান হয়ে গেছে হ্যাঁ। 4.05। তাহলে এখন তুমি স্যার, আসলে gold। কি কিনতে চাও? তুমি কি এখন গোল্ড এক্সপোর্ট করতে চাও নাকি পাউন্ড কিনতে চাও? স্যার গোল্ড। আমরা যদি বলি যে পাউন্ডের দাম এখন বেড়ে গেছে না, হ্যাঁ পাউন্ডের দাম তো এখন বেড়ে গেছে, তো তুমি এখন হ্যাঁ তাহলে ব্রিটেনকে পে করতে চাও, গোল্ড এক্সপোর্ট করতে চাও, ঠিক আছে? তো এখন আমরা বলছি যখন তুমি দেখছো যে পাউন্ডের দাম বেড়ে গেছে, তখন তুমি দেখছো যে ঠিক আছে ফাইন, আমার তো ওটা দরকার নেই, কারণ আমি যদি গোল্ড দিয়েও পে করে দেই কাকে, ব্রিটেনকে, তাহলে কি হবে? হ্যাঁ গোল্ড দিয়ে পে করলে আমার ওই 4.05 আর লাগছে না, আমি $4 দিয়ে আমেরিকা থেকে কিনলাম, কিনে ওর সঙ্গে আমার কস্ট হলো 0.04, তাহলে আমি কেন মার্কেট থেকে 1 পাউন্ড সমান 4.05 দিয়ে কিনি? বোঝা গেছে? এখানে দুটো জি জিনিস আমরা স্যার। বলেছি চিন্তা করতে, একটাকে আমরা বলেছি এখানে হলো এক্সচেঞ্জ রেট হিসাবে আমরা গোল্ড আর পাউন্ড আর ডলারের চিন্তা করছি, ডলারে পাউন্ডে পে করব পাউন্ড কিনে, নাকি আমি তখন গোল্ড কিনে তাকে পে করে দিব। তো কথা হলো যে যদি আমি দেখি যে এক্সচেঞ্জ রেটটা 4.04 এর চাইতে বেশি হয়ে গেছে, এই যে ইউ পয়েন্টের উপরে উঠে গেছে, তো যদি 4.04 এর চাইতে উপরে উঠে যায় তাহলে কি হবে? আমার $1 $4 দিলে আমি 1 পাউন্ড পাই, যদি আমি ইম্পোর্ট করতে চাই, তাই না? ব্রিটেন থেকে আমি এখন ইম্পোর্ট করছি সাপোজ, তো $4 দিলে এখন আমি সরি $4 দিলে আমি 1 পাউন্ড, সরি $4.04 দিলে আমি 1 পাউন্ড পাই, তাই তো? এটাই তো। এখন আমি যদি বলি যে তাতে তো আমার সমস্যা নেই, কারণ আমি গোল্ড পাঠালেও 4.04ই আমার খরচ, হিসাব করলাম, সে তো আমার $1 সমান 1 পাউন্ড সমান 4.04 এ কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয়ে যায় 4.05 হয়ে গেছে, আমরা 5 বলেছিলাম এক্সাম্পলে, তো যদি 4.05 হয়ে যায় তখন কি হবে? তখন কি আমি পাউন্ড কিনতে চাইবো নাকি আমি গোল্ড কিনে তাকে পে করে দিতে চাইবো? আমার ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে, আমেরিকা থেকে আমি বললাম যে আমেরিকা রিজার্ভ ব্যাংকে বললাম আমাকে গোল্ড দাও, আমি গোল্ড একে পে গোল্ড। করব, তখন কি হবে? গোল্ড কি হবে? এক্সপোর্ট হবে। জি স্যার। আমেরিকা তখন গোল্ড এক্সপোর্ট করবে কাকে? হুম। ব্রিটেনকে। ব্রিটেনকে। তখন কিন্তু আর আমি মার্কেট থেকে পাউন্ড কিনবো না, কারণ পাউন্ড কিনে তো জি তাকে স্যার। পে করতে হতো, তখন পাউন্ডের দাম বেড়ে গেছে, 4.05 হয়ে গেছে। তাহলে কি এক্সচেঞ্জ রেট এর উপরে যাওয়া সম্ভব নাকি এটার ভেতরে থাকবে? কারণ আমার তো ওই তখন আমার গোল্ড এক্সপোর্ট পয়েন্ট তো আর মার্কেটে টিকবে না, কারণ সরি গোল্ডের যে আমি যে পাউন্ডের যে প্রাইস বেড়ে গেছে 4.01 পরিমাণ বেড়ে গেছে, সেটা তো আর মার্কেটে টিকবে না। তাহলে এটার এক্সচেঞ্জ রেটটা কি ওই উপরে যাওয়ার পসিবিলিটি আছে? না স্যার, তখন তো আর ওই পসিবিলিটি নেই, কারণ আমার ভ্যালুই তো 4.04 এ লিমিটেড, তো 4 পয়েন্ট কস্ট অ্যাসোসিয়েটেড ওর সঙ্গে। তখন কিন্তু গোল্ড চাইবে যে গোল্ড যদি এরকম এক্সপোর্ট হয়ে যায় তখন কিন্তু আবার আমাদের ওই ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটে আবার সমস্যা হবে। এই জন্য দেখা যায় কি যে গোল্ড এই পয়েন্ট বরাবর কোনো ক্রমে আর উপরে যাওয়া সম্ভব নেই, এই পয়েন্ট বরাবরই পুরো পয়েন্টে আমাদের গোল্ড এক্সপোর্ট পয়েন্ট হিসাবে, এর উপরে গেলেই আমাদের গোল্ড এক্সপোর্ট পয়েন্ট হিসাবে পুরোটা ইন্ডিকেট করে, অর্থাৎ এই সাপ্লাই কার্ভের উপরে যে কোনো পয়েন্ট আমাদের সেটা কোন পয়েন্ট? গোল্ড এক্সপোর্ট পয়েন্ট। ঠিক আছে, এবার তাহলে গোল্ড এক্সপোর্ট পয়েন্ট আমরা দেখালাম, এর অর্থ কি? এর উপরে গেলে আর কোনো আমাদের ওই এক্সচেঞ্জ রেটটার বাড়া কমার চান্স নেই, এখানে শুধু গোল্ডই এক্সপোর্ট পয়েন্ট হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ এর উপরে গেলেই আমাদের গোল্ড এক্সপোর্ট হবে। এখানে এক্সচেঞ্জ রেটটা এই এক্সচেঞ্জ রেটটা আর মার্কেটে টিকবে না, শুধু গোল্ড এক্সপোর্টই হবে। নেক্সট একটা কোশ্চেন যদি আমরা করি যে গোল্ড ইম্পোর্ট পয়েন্টটা তাহলে কিভাবে ব্যাখ্যা হবে? আসলে এল এর রেটটা কত আমরা একজনকে জিজ্ঞেস করে আসি। এই যে বিভা, তুমি কি আছো? এখন পার্টিসিপেন্ট 33, হোয়াই ইট ইজ ইনক্রিজিং? স্যার এটা লাস্টের সময় তো এই জন্য। ও ফাইন, তাহলে বুঝতে পারলাম যে আমাদের ক্লাসটা অত বেশি ইন্টারেস্টিং না। তো এখন আমরা আসি, বিভা তুমি এটার আনসার দাও যে গোল্ড ইম্পোর্ট পয়েন্টটার ব্যাখ্যা দাও। আমরা কিন্তু বলেছিলাম 3.96, ইম্পোর্ট পয়েন্টটা কি হবে? ইম্পোর্টটা করছে কে? ধরলাম ব্রিটেন ইম্পোর্ট করছে, বা আচ্ছা তুমি যেভাবে যে কোনো একদিক থেকে ব্যাখ্যা করো। স্যার আমি বুঝতেছি, আমি এখনো কিছু মানে আমি এখনো ক্লিয়ার না স্যার। আচ্ছা তাহলে সুজানা বলো। জি স্যার। এই গোল্ড ইম্পোর্ট স্যার এটা পয়েন্টটা একটা উল্টা ব্যাখ্যা ঘটবে। দাও। এর নিচে আসলে আমাদের গোল্ড শুধু ইম্পোর্টই হবে। তাহলে ইউএস এর দিক থেকেও এক্সাম্পল দিতে পারো, ব্রিটেনের দিক থেকেও এক্সাম্পল দিতে পারো, যেটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরে নিবা আর কি। দ্রুত দ্রুত, ক্লাস শেষ হয়ে যাবে তো।
স্যার এই ক্ষেত্রে তো রেটটা কি আছে 3.96। জি স্যার। তো যদি রেটটা 3.96 এর চাইতে কমে যায় তাহলে কি হবে? তাহলে দেখো তো এখন তোমার যদি 3.96 এর চাইতে কমে যায় তাহলে তুমি দেখছো যে গোল্ড যদি তুমি ইম্পোর্ট করে নিয়ে আসো তাহলে তার সঙ্গে কস্ট অ্যাসোসিয়েটেড কত? 0.4। তো যদি 0.4 তোমার 0.04 যদি কস্ট অ্যাসোসিয়েটেড হয় তাহলে মার্কেটে কি হবে? তুমি যে গোল্ডটা রিসিভ করছো তার ভ্যালু হলো 3.96, তাই তো? যদি তুমি ওর সঙ্গে কস্ট হিসাব করো, তো এর নিচে যদি তোমার কস্টটা নেমে যায় তাহলে মার্কেটে কি ঘটবে? এটা যদি এক্সপোর্ট পয়েন্ট হয় তাহলে আমাদের অবশ্যই এটা ইম্পোর্ট পয়েন্ট, সেটার একটা ব্যাখ্যা আমাদের দাঁড় করাতে হবে। স্যার কস্ট কমে গেলে কি ইম্পোর্ট তো বাড়বে না? কস্ট যদি দেখি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা কমে যদি 3.96 এ আসে তাহলে কি হবে? তাহলে আমি দেখছি কি যে এখন এক্সচেঞ্জ রেটটা যদি 3.96 এ আসে তাহলে আমি মার্কেট থেকে কি করছি যে 1 পাউন্ড সমান এখন কত? $3.96, তাই তো? হুম হুম। তাহলে যদি 1 পাউন্ড সমান $3.96 আসে তাহলে কি হবে? এবার তুমি কি করবা? ডলার কিনবা নাকি গোল্ড বাইরের দেশ থেকে কিনবা? এই পাউন্ড কিনবা নাকি ডলার, গোল্ড নিয়ে আসবা? গোল্ড নিয়ে পাউন্ড, আসবা? পাউন্ড। গোল্ড ইম্পোর্ট করবা নাকি পাউন্ড নিয়ে আসবা? স্যার পাউন্ড ইম্পোর্ট করবে। কেন? স্যার যেহেতু কস্ট কমে গেছে তাহলে এখন তোমার হলো $1 সমান হলো 3.96 পাউন্ড। তাহলে সরি 3.96 পাউন্ড সমান হলো হ্যাঁ। 1। তাহলে তোমার এখন কি হবে? দ্রুত দ্রুত সব আমাকে চিন্তা করতে হবে কেন? স্যার তখন পাউন্ড কিনবো। পাউন্ড কেনা অর্থ কি আমার ইম্পোর্ট বাড়া? স্যার তখন গোল্ডের বদলে ডলার দিয়ে বেশি বেশি পে করা হবে, মানে পাউন্ড বেশি বেশি তখন কিনা হবে। আচ্ছা, এই ইম্পোর্ট পয়েন্টটা আমি পরে আবার এক্সপ্লেন করবো। আমাদের আরো দুটো টপিক আছে, এই দুটো না হয় শেষ হবে না আজকে। আমি এই দুটো দেখাই আসি, তারপরে সময় থাকলে আমরা এখানে এসে আবার একটু আলোচনা করতে পারবো। তাহলে এখন আমরা আসি, জি স্যার। আমরা ইম্পোর্ট পয়েন্টটা পরে না হয় আবারও দেখাবো। তো এরপরে ঠিক আমাদের আছে। আছে ডিফারেন্সেস বিটুইন ফিক্সড এন্ড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। তো আমরা জানি যে এটা নিজেরা পড়লেও পারা যাবে। তো ফিক্সড এক্সচেঞ্জ রেটটা আমরা জানি যে এটা আমাদের গভর্নমেন্ট বা সেন্ট্রাল অথরিটি বা সেন্ট্রাল ব্যাংক এটা মূলত ফিক্স করে, এবং এখানে আমরা জানি যে বাই অ্যান্ড সেল অফ ফরেন কারেন্সি এখানে থাকে, অথবা ডোমেস্টিক কারেন্সি আমি বাই অ্যান্ড সেল করে, ফরেন কারেন্সি তখন আমাদের সেল বা বাই হয় আর কি। তো যখন এই এক্সচেঞ্জ রেটটা বেড়ে যায় তখন আমরা জানি যে এখানে আমাদের ডোমেস্টিক কারেন্সির সাপ্লাই মার্কেটে বেড়ে যায়, ডিমান্ড কমে যায়। তো এই যে এক্সট্রা পরিমাণ সাপ্লাই আছে সেই সাপ্লাইটা তোলার জন্য আমাদের মার্কেটে ডলার ছেড়ে দিতে হয় এবং টাকাটা তুলে নিতে হয়। এভাবে আমরা আর কি এক্সচেঞ্জ রেটটাকে ফিক্স করি। আর ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা জানি এটা মার্কেটের উপরে ছেড়ে দেওয়া, সময় সময় এটা মার্কেট যেভাবে বিহেভ করবে সেভাবেই মার্কেটের সঙ্গে এটা ফ্লাকচুয়েট করে। এটাকে আমরা বলি ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। তো এখন আমরা বলছি যে এটার হলো আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেটটা বেসড অন গভর্নমেন্টস ভিউ অর ভ্যালু অফ মনিটারি পলিসি। তো মানি সাপ্লাইয়ের সঙ্গে বাড়া কমার সঙ্গে সঙ্গে মূলত এই ফিক্সড এক্সচেঞ্জ রেটটা সে চেঞ্জ করতে পারে, মানি সাপ্লাই বাড়িয়ে কমিয়ে। আর ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা মার্কেট ড্রাইভেন, অর্থাৎ মার্কেট দিয়ে ডিটারমাইন হয়। এরপর আমরা বলছি কি যে ফিক্সড এক্সচেঞ্জ রেটটা স্টেবল, এটা বাড়া কমার চান্স থাকে না, কিন্তু আমাদের ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট এটা কুইকলি মুভ করে। তো যদি আমাদের কুইকলি মুভ করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ইনভেস্টরদের মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করে যে এরকম মুভ করলে আমাদের কারেন্সির ভ্যালু বাড়া বা কমলে তারা দেখা যায় যে তাদের ইনকামের উপরে একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়। ফলে সেক্ষেত্রে অনেক ইনভেস্টরই হয়তো ফিক্সড এক্সচেঞ্জ রেট পছন্দ করতে পারে। তো এরপরে আমরা বলছি কি যে এখানে আমাদের যদি ফিক্সড এক্সচেঞ্জ রেট থাকে তাহলে দেখা যায় যে ব্যালেন্স অফ পেমেন্টে যদি ডেফিসিট বা সারপ্লাস থাকে তাহলে সেক্ষেত্রে অটোমেটিক মার্কেট প্রসেস দিয়ে কারেকশন হয় না, তখন এখানে একটা আমাদের ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়। কিন্তু আমরা যদি মার্কেটের হাতে ছেড়ে দিই তাহলে আমাদের এই সমস্যাটা থাকে না। আর এখানে আমরা বলছি যে দেয়ার ইজ এ লিটল অর নো স্পেকুলেশন, অর্থাৎ স্পেকুলেশন অর্থ কি কারেন্সির ভ্যালু বাড়বে নাকি কমবে, অর্থাৎ মার্কেটে যে ভ্যালুটা যে বাড়া কমা সেটা এখানে আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেটের বেলায় পসিবল না, কিন্তু এখানে আমাদের ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে স্পেকুলেশনটা পসিবল। তো এখানে আমরা এরপরে আমরা আসি আমাদের কারেন্সি অ্যাপ্রিসিয়েশন এন্ড ডিপ্রিসিয়েশন। তো আমরা বলছি কারেন্সি অ্যাপ্রিসিয়েশন আর ডিপ্রিসিয়েশন, এটাকে আমরা বলি নাই যে রিভ্যালুয়েশন আর ডিভ্যালুয়েশন, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন আর ডিপ্রিসিয়েশন। ডিভ্যালুয়েশন নিয়ে আমাদের পরের চ্যাপ্টারটাই পুরোটাই ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন।
তো সেই ডিভ্যালুয়েশনে আমরা আলোচনা করব, হয়তো আমাদের দুটো লেকচার লাগবে। তো এখানে আমরা দেখছি যে অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন। তো অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন যখন ইউজ হয় এটা মূলত মার্কেট ফোর্সের মাধ্যমে হয়, অর্থাৎ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন আসে। তো কারেন্সির ভ্যালু যখন বেড়ে যায়, অর্থাৎ এক্সচেঞ্জ রেট যখন আমরা বলছি যে বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে অ্যাপ্রিসিয়েশন। আর এক্সচেঞ্জ রেট যখন কমে যায় সেটাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন। তো এখানে আমরা বলছি কি যে ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি, যেটাকে আমরা বলছি ডিপ্রিসিয়েশন। তো কারেন্সি ডিপ্রিসিয়েশন হলে আমরা বলছি যে ডোমেস্টিক কারেন্সির ভ্যালুটা কমে যাবে। আর অ্যাপ্রিসিয়েশন হলে কি হবে, ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি। ফরেন কারেন্সির ভিত্তিতে আমাদের ডোমেস্টিক কারেন্সির ভ্যালুটা বেড়ে গেলে তখন তাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন। তো আমরা দেখছি যে ইফেক্টস অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের উপরে আমাদের ইফেক্ট কি পড়ে যদি আমরা অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন চিন্তা করি। আমরা জানি যে ডিপ্রিসিয়েশন হলে কারেন্সির ভ্যালু কমে যায়, ডোমেস্টিক কারেন্সির ভ্যালু। তো ডোমেস্টিক কারেন্সির ভ্যালু যখন কমে যায়, ফরেনাররা তাদের কারেন্সি কম ব্যবহার করে আমার কারেন্সি বেশি কিনতে পারে, ফলে আমার এক্সপোর্ট বাড়ে। তার অর্থ কি যে যখন তারা আমারটা কিনছে তখন তারা আমার গুডস কিনছে, তাহলে আমার গুডস কেনা অর্থ কি তাদের ইম্পোর্টটা বাড়ে, বিদেশিদের ইম্পোর্ট বাড়ে যখন কারেন্সি ডিপ্রিসিয়েশন হয়, আর আমার এক্সপোর্টটা বাড়ে। যখন আমার ইম্পোর্ট যখন আমাদের তাদের ইম্পোর্ট বাড়ে আর আমার এক্সপোর্ট বাড়ে, তখন আমরা বলছি যে ফাইন, এটা আমাদের এক্সপোর্টকে বাড়াচ্ছে। আর যদি আমরা দেখি যে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হয়েছে, তার অর্থ কি আমার কারেন্সির ভ্যালুটা বেড়ে গেছে। তো কারেন্সির ভ্যালু বেড়ে গেলে বিদেশিরা এখন আমার গুডস গুলো কম পেতে চায়, কারণ তাদেরকে এখন বেশি ডলার ভাঙিয়ে বা বেশি বিদেশি কারেন্সি ভাঙিয়ে এখন আমার কম টাকা সমান গুডস তারা পাচ্ছে, কারণ ডলার বেশি ভাঙালে তারা এখন কম পায় আর কি। ফলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের এক্ষেত্রে এক্সপোর্টটা কমে যায় এবং ইম্পোর্টটা সেক্ষেত্রে বাড়ে। কেন ইম্পোর্ট বাড়ে? কারণ এখন আমার কারেন্সির ভ্যালু বেড়ে যাওয়াতে এখন আমি বিদেশের কারেন্সি অল্প পরিমাণ টাকা দিয়েই বা আমার কারেন্সি দিয়ে বেশি বেশি কিনতে পারি। ফলে দেখা যাবে কি সেক্ষেত্রে আমার ইম্পোর্টটা বাড়ে। তাহলে আমরা দেখলাম কি অ্যাপ্রিসিয়েশন হলে আমাদের এক্সপোর্ট ফল করে, অর্থাৎ কারেন্সির ভ্যালু বেড়ে গেলে আমাদের এক্সপোর্ট কমে যায় এবং ইম্পোর্ট বেড়ে যায়। আর ডিপ্রিসিয়েশন হলে আমাদের এক্সপোর্ট বাড়ে এবং ইম্পোর্ট কমে যায়। কারণ কি ইম্পোর্ট কেন কমে? কারণ তখন কারেন্সির ভ্যালু কমে গেলে বেশি পরিমাণ কারেন্সি দিয়ে তাদের বিদেশিদের কারেন্সি আমাদের কিনতে হয়, অর্থাৎ তাদের গুডস আমরা কিনি আর কি। তো এরপরে আমরা আসি যে এটাকে আমরা বলছি যে একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, যেমন আমাদের এক্সচেঞ্জ কারেন্সির ভ্যালু ছিল আগে $1 সমান 75 টাকা, এখন $1 সমান 80 টাকা হয়ে গেছে। তো যখন আমরা দেখছি 75 টাকা $1 কেনা যায়, অর্থাৎ এরপরে যখন 80 টাকা দিয়ে $1 কেনা যায়, তাহলে 75 টাকাটা আমাদের কম টাকা লাগছে $1 কিনতে, আর এখানে 80 টাকা লাগছে। তার অর্থ কি 80 টাকা হলে কারেন্সির ভ্যালু কমে গেছে, কারণ বেশি পরিমাণে আমাদের ভ্যালু পে করতে হচ্ছে $1 সমান। এটাকে আমরা বলছি কারেন্সি ডিপ্রিসিয়েশন। আর যখন আমরা বলছি $1 সমান 80 ছিল, এখন $1 75 হয়ে গেছে, তখন আমরা বলছি কি যে আগে বেশি দিতে হতো $1 কিনতে, এখন কম দিতে হচ্ছে $1 কিনতে, অর্থাৎ কারেন্সির ভ্যালু এখন বেড়ে গেছে। এটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন। তো এখন আমরা দেখছি কি যে আহ, আহ, যখন আমাদের কারেন্সির ভ্যালু কমে যায় তখন রিলেটিভলি ফরেন কারেন্সির ভ্যালু বেড়ে যায়, আর আমাদের কারেন্সির ভ্যালু বেড়ে যাওয়ার অর্থ কি রিলেটিভলি ফরেন কারেন্সির ভ্যালু কমে গেছে। তো এটাকে আমরা দেখলাম জাস্ট এক্সাম্পল দিয়ে। আর এখানে যদি আমরা বলি যে 75 টাকায় আমি $1 কিনতে পারতাম, এখন আমি 80 টাকায় $1 কিনতে পারি, তাহলে এখানে আমাদের ইম্পোর্ট কমে যাবে। আর বিদেশিদের বেলায় কি হবে, যদি আমি এক্সপোর্ট চিন্তা করি, তারা $1 দিয়ে 75 টাকা সমান গুডস পেত, এখন $1 দিয়ে 80 টাকা সমান গুডস পায়, তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে, তাদের ইম্পোর্ট বাড়বে। এখানে উল্টোটা হবে আর কি, যে এইটার ক্ষেত্রে। তো আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ। পরের টপিকে কোনো সমস্যা আছে? না থাকলে আমরা নেক্সট ক্লাসে আবার ওই মিন প্যারিটি থিওরিতে আরেকটু যাওয়ার চেষ্টা করব। তো এখানে সমস্যা থাকলে বলো। না এই টপিক গুলোতে সমস্যা থাকলে বলো কারো। এইটাই নাই স্যার, ওই ওই গ্রাফটা লাস্টে যে আমাদের লোয়েস্ট রেটটা, এই কম রেটটা, আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত, আশা করি এখানে সমস্যা থাকবে না। এটা 3.96 দিয়ে আমরা একটা জাস্ট 2-3 লাইনে ব্যাখ্যা করে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব আর কি পরের ক্লাসে। তো আজকের এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।